আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রহমতে অনেক সুস্থ রাখছে আল্লাহ তালা। আপনারাও সুস্থ আছেন আশা করছি। আপনারা জানেন, গত শুক্রবারে জুম্মার নামাজের আগে 47তম বিসিএস এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে যে ম্যাথ অংশ আছে, আমাদের গাণিতিক যুক্তি অংশ সহ মেন্টাল অ্যাবিলিটি, এর পরিপূর্ণ একটা ব্যাখ্যামূলক ভিডিও আপনাদের জন্য করতেছি। এটা আশা করছি খুব উপকৃত হবেন। মানে বর্তমান বিসিএস এর সিলেবাস অনুযায়ী যারা দেখে দেখে সামনের দিকে পড়বে, আশা করছি তারা ভালো করবে। এই জন্য ব্যাখ্যামূলক কোশ্চেন, গাণিতিক গুলো আপনাদের জানা দরকার। শুরু করি প্রথম থেকে আমরা। প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে 0.6 পৌনপুণিককে 0.9 পৌনপুণিক দ্বারা যদি ভাগ করি তাহলে নিচের কোনটা হবে। এখানে অপশন ছিল। আসলে এখানে অপশন টেস্ট করে করা যায়, তবে আমরা ব্যাখ্যামূলক করব। এর জন্য আমরা প্রথমে ধরি, যদি বলি যে ধরি আসলে কেমনে আমাদের উত্তরটা আসে। x = 0.6, ঠিক আছে। আবার যদি ধরি y = হচ্ছে 0.9 পৌনপুণিক। হ্যাঁ, এখন যদি আমরা ভেঙে দিই এটাকে, x = 0. পৌনপুণিককে যদি পৌনপুণিক তুলে দেওয়া হয়, আমরা জানি একই সংখ্যা বারবার আসতে থাকে। আবার y এর ক্ষেত্রে মানে 9 যেটাকে ধরছি সেটাকে যদি পৌনপুণিক তুলে দেই তাহলে এরকম আসতে থাকে। এখন বিষয়টা হচ্ছে আমরা এটাকে কেন করতেছি। এটা করার কারণ হচ্ছে আমরা এই দশমিক ভগ্নাংশকে ফ্র্যাকশনে রূপান্তর করবো, অর্থাৎ দশমিককে ভগ্নাংশে রূপান্তর করব। তো উভয় পাশে যদি আমরা 10 করে গুণ দিই তাহলে কেমন হয় দেখা যাক। 10x হবে তাহলে। আর এখানে যদি 10 গুণ দিই তাহলে 6.6 ডট 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 এরকম করে আসতে থাকবে, ঠিক আছে। এখন এখানেও যদি 10 গুণ দিই তাহলে এখানে হয় 10y, 10y, এখানে 9.99 ডট ডট ডট, অর্থাৎ এরপর তো 9 একাধিক আছে, ঠিক আছে। সো আমরা এখন যদি এখান থেকে 1 করে বাদ দিই প্রত্যেকটাই, আমরা একটু মাঝখানে টান দিয়ে নিই। এখান থেকে যদি 1 করে বাদ দিই আমরা, তাহলে এখানে হচ্ছে 10x মাইনাস এক্স, এই পাশে যদি মাইনাস এক্স করি 6.66 ডট 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 মাইনাস এক্স। এটা যদি আমরা করি ঠিক একইভাবে 10 মাইনাস 10y মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 9.99 ডট 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 মাইনাস ওয়াই। এখন বিষয় হচ্ছে ওয়াই সমান আমরা ধরছিলাম এটা, এই মানটাকে আমরা এখানে বসে দেব। তাহলে যদি বসি এখানে থাকে 9x ইকুয়াল টু, এখানে x এর মান যদি 0.66 হয় তাহলে এখান থেকে বাদ গেলে থাকে হচ্ছে 6। অতএব x = 6/9। তো এখানে কাটাকাটি করে থাকলে হয়ে যায় হচ্ছে 3 × 2 = 6, 3 × 3 = 9, 2/3। আর এখানে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে হয় হচ্ছে 9y = এখান থেকে 9। তো আমরা এখানে y = ধরতেই পারি যে হচ্ছে 9/9, তাহলে এখানে থাকলো 1। কিন্তু বলছে আমাদের এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখাই তাহলে আপনারা দেখেন যে তাহলে x যেহেতু এটা আর y যেহেতু এটা, তাহলে x ভাগ y, অতএব 2/3, তারপর আসছে হচ্ছে y এর মান 1, এই 1টাকে বসালাম। তো এখন এটাকে ভাগ করলে যেটা থাকে সেটা হচ্ছে 2/3। আর এটাকে আমরা ভাগ করতে ডাইরেক্ট করতে পারি 0.666 ডট 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 এরকম আসতে থাকবে। আর এটাকে আমরা পৌনঃপুনিক করতে পারি। অতএব অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। সো আমরা 1 নম্বরের অ্যান্সার দেখলাম 0.6। এটা আসলে গাণিতিক টার্ম, যদি বিশেষ লিখিততে কখনো এই ধরনের প্রশ্ন আসে তাদের মতো করে একেবারে বেসিক নিয়ম সহজ পদ্ধতিতে বোঝার জন্য আপনাদেরকে করে দিলাম। তো এবার আসা যাক 2 নম্বর কোশ্চেনে। বলা হচ্ছে যে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বাড়বে। তাহলে এখন প্রথম কথা হচ্ছে একটা বেসিক নিয়ম, আমরা বেসিক নিয়মে শিখবো, ঠিক আছে। বেসিক নিয়ম হচ্ছে একটা বর্গ যার বাহু x, আর যখন বাড়ানো হয়েছে বর্গক্ষেত্রটি 10% বাড়ানো হলো, সেই ক্ষেত্রে আমরা যদি লিখি সেই ক্ষেত্রে বাহুটা হবে হচ্ছে x প্লাস x এর 10%। হ্যাঁ,
এটা হচ্ছে বাহুটা দ্বিতীয়টার ক্ষেত্রে। এখন বিষয়টা হচ্ছে যে প্রথম প্রথম বর্গটার ক্ষেত্রে ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। হুম, দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে ক্ষেত্রফল সবাই আমরা জানি, ক্ষেত্রফলের ফর্মুলা এক্স স্কোয়ার, কারণ বর্গের উপর বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল স্কোয়ার। তাহলে পরবর্তী যদি বলি, পরবর্তী তাহলে পরবর্তী বাহুর দৈর্ঘ্য এখানে দেয়া আছে এক্স প্লাস, একবারে লিখি আমরা এক্স অর্থাৎ গুণন 10 নিচে পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। তো এখন যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে হয় হচ্ছে এক্স প্লাস 10x ডিভাইডেড হাফ। তো এখানে এখানে শূন্য কাটা দেওয়া যায়, তাহলে থাকে এক্স। এখানে যদি পুরোটা করি আমরা, দেখেন নিচে থাকবে হচ্ছে 10, আর উপরে যদি 10 আর হচ্ছে একে 11, 11x থাকবে। সো এটা হচ্ছে পরবর্তী বর্গের বাহুর দৈর্ঘ্য। এখন পরবর্তী বাহুর বর্গের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বাহু স্কোয়ার, তাহলে 11x 10 এটার উপর স্কোয়ার হবে। তো এখন যদি এটাকে আমরা করি তাহলে হবে 1.1x তার উপর স্কোয়ার। ঠিক আছে, কারণ এটাকে 10 দিয়ে ভাগ করলে দশমিক ভিতরে যায়। তাহলে এখন যদি আমরা এটাকে করি তাহলে আমরা জানি 11কে জানি বর্গমূল করা যায়, তাহলে 1.21 এক্স স্কোয়ার হয়। তো এটা হচ্ছে পরবর্তী যে বর্গের বাহু বাড়ালাম আমরা 10%, 10% বৃদ্ধির পর সেই ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে এখন বেসিক যেটা নিয়ম সেটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল ফলের বৃদ্ধি হয়েছে 1.21 এক্স স্কোয়ার মাইনাস, আর প্রথম বর্গের ক্ষেত্রে ছিল এটা। তো এখান থেকে বাদ দিলে থাকে হচ্ছে 0.21 এক্স স্কোয়ার। ঠিক আছে, সো এটাকে আমরা শতকরায় এখন পরিণত করব। স্বাভাবিকভাবে যেটা আমরা ঐকিক নিয়ম জানি সেই নিয়মে করব। দুটাকে শতকরায় করি আমরা, তাহলে জানি আমরা হচ্ছে লিখতেই পারি যে এক্স স্কোয়ারের জন্য বেড়েছে 0.21 এক্স স্কোয়ার। হ্যাঁ, আবার ওয়ানের জন্য বেড়েছে কত? তাহলে 0.21 এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। আর 100-র জন্য কি বাড়বে? এর জন্য বাড়বে হচ্ছে 0.21 এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। এখানে যদি বলা যায় তাহলে এটা বাড়বে 0.21 এক্স স্কোয়ার গুণন 100 ডিভাইডেড এক্স স্কোয়ার। তো যেহেতু এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে স্বাভাবিকভাবে এখানে থাকবে হচ্ছে 21। তো যেহেতু শতকরা এই জন্য পার্সেন্ট, এটা অ্যান্সার। অর্থাৎ উত্তর হবে এত। তবে এটা সুপার শর্টকাট একটা আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই সুপার শর্টকাটটা হবে এরকম, যে আপনারা দেখায় সুপার শর্টকাট। সেটা হচ্ছে এক্স প্লাস, যেহেতু বৃদ্ধি পেয়েছে সবগুলো প্লাস হবে, গুণন এক্স ডিভাইডেড 100। শতকরা পরিমাণ বের করার জন্য পার্সেন্টেজ জন্য 100, তাহলে এক্স এর মান যেহেতু 10% করে বেড়েছে 10। ঠিক আছে, এখানে 10 গুণন 10 100। তো এটা করার জন্য 10 সেকেন্ড সময় লাগবে খুব বেশি হলে। হুম, তাহলে এখানে 20 প্লাস এখানে কাটা যাবে, কাটা গিয়ে 1 থাকবে 21, অর্থাৎ 21%। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 2 এর অ্যান্সার হচ্ছে 21% বাড়বে, 10% বাড়বে। তো এরপর 3 নম্বর কোশ্চেনটা আমরা যেটা দেখছি এটা হচ্ছে মুনাফার অঙ্ক। ঠিক আছে, তাহলে 3 নম্বরে বলছে 100 টাকা 10% হারে যদি 5 বছরের জন্য বিনিয়োগ করা হয়, 5 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তাহলে সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা সবাই জানি। যদি বেসিক নিয়মে করতে চাই আমরা, তাহলে সরল মুনাফা সমান
মুনাফা আমরা জানি আই সমান পি আর এন। আমরা সবাই জানি পি হচ্ছে মূল টাকা বা আসল টাকা, সেটা হচ্ছে 100, গুণন আর হচ্ছে যেটা ইন্টারেস্ট যত পার্সেন্ট, 10% মানে 10/100, গুণন সময় হচ্ছে এন, 5 বছর। তাহলে এখানে এই 100 দিয়ে 100 কাটা যাবে, 5×10=50, এত টাকা। আমরা সরল মুনাফা সহজে বের করতে পারি। কিন্তু এটা যদি চক্রবর্তী মুনাফা বের করতে চাই, চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করি, তাহলে সেটা সি ইকুয়াল টু পি 1+r হোল টু দি পাওয়ার এন মাইনাস, এখান থেকে হচ্ছে মাইনাস হবে পি। ঠিক আছে। সো এখন যদি আমরা এখন করি, পির মান ছিল 100, গুণন 1 আর এর মান 10/100, এন হচ্ছে 5, পির মান হচ্ছে 100। এখন কথা হচ্ছে যদি আমরা এখানে করি সিম্পলিফাই, তাহলে হবে এখান থেকে 1 কাটা যায়, তাহলে এখানে 10, 1/10কে যদি 1 দিয়ে যোগ করা হয় তাহলে 11/10 হয়, এটার উপর 5 মাইনাস 100। ঠিক আছে। এখন যদি আমরা একটু এগোই, এটা দেখে অনেকজনই ভয় পেয়ে যাবে। তো এখানে 10 দিয়ে 11কে ভাগ করলে 1.1, তার উপর হচ্ছে তার উপর 5, ঠিক আছে, মাইনাস 100। তো এখন 1.1কে যদি সূচক পাওয়ার দিয়ে গুণ করা হয়, তাহলে আসে হচ্ছে 1.6105, এটা আসে। সো এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 1.6 দিয়ে গুণ করলে হয় 161.05। মাইনাস 100 যদি করা যায় তাহলে আসে হচ্ছে 61.05 এত টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা। এখন বিষয় হচ্ছে এখানে 1.1কে 5 কিভাবে সূচকে করবো আমরা, এটা হচ্ছে জটিল বিষয়। তো এই ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে 2 বছরের জন্য যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে বলে, তখন খুব একটা শর্টকাট আছে। সেই শর্টকাট 2 বছরের জন্য ব্যবহার করা যেতে পারে। আর একটা শর্টকাট আছে 3 বছরের জন্য, কিন্তু 5 বছরের জন্য কোনো শর্টকাট নাই। এটা একটা ব্যতিক্রম কোশ্চেন আসছে, যদিও সেই সময়ের জন্য। আপনারা চাইলে এখান থেকে, এখন আমরা নিয়েছি এটা চক্রবৃদ্ধি মুনাফা, এখান থেকে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার এসে যাবে। তো দেখাই আপনাদের আহ, পার্থক্য। মুনাফার পার্থক্য হচ্ছে 61.05 মাইনাস 50, অর্থাৎ 11.05 এত টাকা। তার অ্যান্সার হচ্ছে এটা। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে অথবা যদি কোনো একটা জায়গায় লিখিত পরীক্ষায় যদি আমাদের এই কোশ্চেনের অর্থাৎ সূত্রগুলো বা ফর্মুলাগুলো মনে না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে একটু আপনারা দেখাই। তো মোটামুটি চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা দেখাই, সরল মুনাফা সবাই বের করতে পারবো স্বাভাবিকভাবে, আমরা জানি। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে বলা হচ্ছে যে মোট টাকা 100, তাহলে 100 টাকার 10%, এত এ 10% 1 বছরের জন্য যদি হয় তাহলে কত হবে। তাহলে এটা হচ্ছে প্রথম বছরের জন্য যদি দেখি আমরা, তাহলে 100 গুণন 100 এত, ঠিক আছে। তাহলে 1 বছরের জন্য 10 টাকা হয়, অর্থাৎ মুনাফা হয় 10 টাকা। ঠিক আছে। এখন যদি আমরা আবার এই 10 টাকা পরের বছরের জন্য, অর্থাৎ চক্রবৃদ্ধি বলতে বোঝায় যে আসল সহ মুনাফা, এর ওপর আবার মুনাফা হবে, অর্থাৎ পরের বছর, অর্থাৎ দ্বিতীয় বছর। এটা হচ্ছে প্রথম বছর। দ্বিতীয় বছর হচ্ছে 110 টাকার ওপর 10 এর 10%। হ্যাঁ, এটা সমান হচ্ছে 110 গুণন 10/100। তাহলে এখানে শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, তাহলে এখানে 11 টাকা হবে, অর্থাৎ 110 টাকার উপর দ্বিতীয় বছর 11 টাকা মুনাফা পাওয়া যাবে। তাহলে 11 টাকাতে মুনাফা পাওয়া যায়। পরের বছর তৃতীয় বছর আসল হবে হচ্ছে 11 আর 110, 121 টাকা। এত এর ওপর আবার 10% যদি মুনাফা বাড়ানো যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 121 গুণন 10/100। এখানে এখানে কাটা দিলাম, আর 10 দিয়ে 121কে ভাগ করলে 12.1 হয়। তো এখন এই যে চতুর্থ বছরের ক্ষেত্রে এটা আসলের সাথে যোগ হবে, যোগ হয়ে তার উপর সুদ হিসাব করতে হবে। 121 যোগ হচ্ছে 12, আমরা যদি দিই তাহলে হবে 133.1।
এর উপর আবার 10%, হ্যাঁ। যদি আমরা করি 133.1 গুণন 10/100। এখন এখান থেকে যদি কাটা যায়, এটাকে যদি আবার 10% অর্থাৎ 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে মুনাফা আসবে হচ্ছে 13.31 টাকা। তাহলে এখন পঞ্চম বছর, হ্যাঁ, পঞ্চম বছরের জন্য সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা কি হবে, সেটা হচ্ছে এই 13.31 কে যদি আমরা এর সাথে, অর্থাৎ তখন আসলটা হবে এর সাথে যোগ করে, এখন 146.4 এত হয়। তো এখন এর উপর হবে, এর উপর 10%। তো এইভাবে যদি আমরা করি, তাহলে 146.41 গুণন 10 তাহলে 100-র মধ্যে এখানে কাটবো, এখানে 10 দিয়ে ভাগ করলে আমরা চক্রবৃদ্ধি যে মুনাফাটা পাবো সেটা হচ্ছে 14.641। এখন মূল কথা হচ্ছে এই বছরের মুনাফাগুলো যদি যোগ করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে এখানে 14, 13.31, 12.1, 11, তারপর হচ্ছে 10, সবগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 61.05। হ্যাঁ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফা তো আমরা জানি 50 টাকা পাইছিলাম, এটা হচ্ছে সরল মুনাফা। তাহলে বিয়োগ করলে এর পার্থক্য হবে হচ্ছে 11.05 এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে বিশেষ লিখিতর জন্য এটাও করতে পারেন। আর সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যদি সূত্র না মনে থাকে তখন এই ফর্মুলা ব্যবহার করে করতে হবে, তবে সময় সাপেক্ষ এটা বুঝতে হবে। তো 4 নম্বর কোশ্চেনটা ছিল এরকম, আপনারা দেখতে পাচ্ছেন, যদি এক্স এর মান √5 প্লাস √3 হয় তবে √কিউ প্লাস 8/√কিউ, এক্স কিউ প্লাস 8/x কিউব এর মান কত। তো আমরা এখানে ঘরের যে ফর্মুলা আছে সেটা ব্যবহার করব। এখানে একটু ক্রিটিক্যাল করছে এই জায়গায়, আগে শুধু 1/x কিউব ছিল, এখন 8 যুক্ত করছি, সেটা আমরা এখন দেখবো কিভাবে করলো। তাহলে প্রথমে এক্স এর মান যেহেতু দেয়া আছে, আমরা 1/x বের করবো। তাহলে 1/x হচ্ছে √5 মাইনাস √3, প্লাস √3। এখান থেকে আমরা লিখতে পারি একেবারে যে √5 মাইনাস √3, এখান থেকে √5 প্লাস √3, যেহেতু উভয় পক্ষে আমরা একই মান নিব, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি √5 মাইনাস √3। মানে একটা বেসিক নিয়ম যেটা শেখার জন্য আমাদের জরুরি। যখন আমরা পরীক্ষায় বসবো তখন তো অবশ্যই এই নিয়মটাতে মাথায় নিয়ে নেবো না, কিন্তু কেমনে আসলে সেটা আমরা দেখবো। হ্যাঁ, যদি এখন ওটাকে করি, উপরে যা আছে তাই থাকবে, নিচে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে গেছে। হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এখান থেকে যদি আমরা করি, তো এই রুট এই রুট কাটা যায়, এই স্কোয়ার রুট কেটে যায়, ঠিক আছে। সো এখান থেকে √5 মাইনাস √3, যেহেতু 5 এখানে একটা 3 আছে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। সো 1/x এর মান হচ্ছে √5 √3 ডিভাইডেড 2। তো এখানে যদি আমরা দেখি যে 2টাকে এই পাশে তুলে দিই, কারণ আমাদের 2/x করে নিতে হবে, কারণ এখানে 8 আছে, ইকুয়াল টু √5 মাইনাস √3। সো এটা হচ্ছে 2/x এর মান। তাহলে এখন x প্লাস 2/x, অর্থাৎ এটা y আর হচ্ছে x। তাহলে এখন যদি আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে উপরটা ছিল √5 প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, তার মানে যার সামনে মাইনাস সেটা কাটা যাবে, অর্থাৎ এখানে হবে 2√5, √5 দুটো আছে, ঠিক আছে। সো x প্লাস 2 ডিভাইডেড x এর মান হচ্ছে 2√5। এখন আমরা যদি ফর্মুলা বসাই, এটা চাইছে, এই অংশটা হচ্ছে এক্স, এই অংশটা ওয়াই। আমরা এই ফর্মুলা সমান জানি যেটা, সেটা হচ্ছে এক্স প্লাস 2/x হোল কিউব মাইনাস 3x 2 ডিভাইডেড এক্স, এক্স প্লাস 2/x। আমরা একটু ধীরে করি। এখন এটার মান যদি আমরা বসাই, 2√5 এটার উপর কিউ হবে মাইনাস 3, এক্স আর এক্স কাটা যাবে, 3×2 = 6 হবে, আমরা একেবারে লিখি। আর এটার মান হচ্ছে গুণন 2√5। সো এখন দেখতে পাচ্ছি যে 2 এর ওপর কিউব যদি হয়, 2 কিউব, 5 তিনটার ক্ষেত্রে যদি লিখি তাহলে 5√5 হয়।
3টা রুট 5 দিয়ে গুণ করি 5 রুট 5। তো এখন এখানে গুনুন 6 2 12 রুট 5। এখান থেকে যদি করি 8 8 দিয়ে 5 5 8 40 রুট 5 মাইনাস 12 রুট 5। অ্যান্সার আসে হচ্ছে 28 রুট 5, যার অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার। তো আমরা এটাকে শর্টকাটে যেটা আমরা শিখছি যে জবের জন্য, সেটা শিখছিলাম আমরা হচ্ছে যদি কখনো এই এক্স এর মান এভাবে দেওয়া থাকে তাহলে 1/x স্যাররা আমাদের শেখায়, তাহলে 1/x রুট 5 মানে যা থাকবে তার ভিতরে একটা মাইনাস হবে। কিন্তু এটার ক্ষেত্রে হবে না, কারণ সেই ক্ষেত্রেই ভিতরে শুধু এরকম m/x এর মান, x এর মান যদি এত থাকে 1/x এর মান এত হবে, সেই ক্ষেত্রেই হবে যখন এই দুইটার পার্থক্য হবে 1। বুঝতে পারিনি মনে হয়। অর্থাৎ 4 রুট 5 রুট 4 রুট 3, এই ক্ষেত্রে আমরা x এর মান যদি এটা হয়, পার্থক্য দেখেন 1, এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো 1/x ইকুয়াল টু রুট 4 মাইনাস রুট 3। আবার আপনার যদি এখানে এরকম থাকতো x এর মান থাকতো যদি রুট 5 মাইনাস রুট 4, সরি প্লাস রুট 4, সেই ক্ষেত্রে 1/x এর মান আমরা লিখতে পারতাম রুট 5 মাইনাস রুট 4। অর্থাৎ এই যে মানটা থাকবে যে 5 3, যেহেতু এর মধ্যে পার্থক্য 2, এই জন্য আমরা একেবারে 1/x ইকুয়াল টু মাইনাস এটা দিতে পারি না, এটা ভুল ফর্মুলা। হ্যাঁ, সেই জন্য এখানে একটু ট্রিকি সিস্টেমে দিয়ে দিচ্ছে বিসিএস এ, কারণ বিসিএস মানে হচ্ছে ক্রিয়েটিভ কিছু সৃষ্টি করা। তো এনারা একটু ক্রিয়েটিভিটি একটু দেখতে চাইছে যে যারা ক্যান্ডিডেট এরা কিরকম ক্রিয়েটিভিটি। আমি আশা করছি বেশিরভাগ স্টুডেন্ট এটা ঠিক করছে। 5 নম্বর একটা কোশ্চেন আমরা বিসিএস এর ৪৭তম দেখেন। এখানে বলছে মড x মাইনাস 5 লেস দেন 2 হলে এখানে x এর অ্যান্সারটা হবে সাধারণ সংখ্যা যেটা এলিমেন্ট অফ n, অসমতাটির সমাধান সেট বের করতে বলছে। সো আমরা প্রথমে যেটা করব, এটাকে যদি অসমতা অর্থাৎ মড চিহ্নটা তুলে দিই, তাহলে আমরা স্বাভাবিক যেটা নিয়ম জানি -2 লেস দেন x মাইনাস 5 লেস দেন 2। তো যেখানে করি আমরা, তাহলে প্রথমে ভেতর থেকে এই সংখ্যা অর্থাৎ x কে মুক্ত করার চেষ্টা করব। তাহলে এখানে যেহেতু প্লাস 5 আছে, উভয় পক্ষে মাইনাস 5 আছে, উভয় পক্ষে প্লাস 5 দিয়ে যোগ করে দেব। সো তাহলে -2 প্লাস 5, এটা কাটা যাবে। এখানে থাকে হচ্ছে 3x, হয়ে গেল 7। এখন কথা হচ্ছে অতএব আমরা x এর মানটাকে লিখতে পারি 3 এর চাইতে বড় কিন্তু 7 এর চাইতে ছোট। তাহলে x এর এলিমেন্ট বা সেট সমাধান সেট কি হবে? তাহলে হবে 4 5 6, এটা হচ্ছে সমাধান সেট। তাহলে এটার উত্তরটা কোথায় আছে? গ নাম্বারে। সো গ নাম্বার 5 নাম্বারের অ্যান্সার। তো এটা আমরা জানি মিডল টার্মের অঙ্ক। তো মিডল টার্ম অঙ্কটা আসলে আমরা দেখবো এটা কি এর মান যেহেতু বের করতে বলছে। সো কি এর মানটাকে আমরা দেখবো যে হচ্ছে যদি কোশ্চেনটা যেটা ছিল যদি 5x³ মাইনাস 2x² প্লাস x প্লাস k ইকুয়াল টু 0, এখানে k একটা মান আছে যে মানটার কারণে আমাদের এখানে এই অপশনগুলো দেওয়া আছে। তো সবচেয়ে সহজ উপায় যদি আমরা ফর্মুলাটাকে লিখি, তাহলে প্রথমে x এর মান অর্থাৎ মাইনাস 2x প্লাস x² প্লাস k ইকুয়াল টু 0, এখানে একটা উৎপাদক দেওয়া আছে। আমরা জানি উৎপাদক থেকে যদি আমরা মানটা নিই x মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 3 হবে। এই x এর মানটাকে যদি আমরা পুরোটাকে বসাই, তাহলে আমরা কি এর মান পাবো আশা করা যায়। তাহলে এখানে x এর মান 3 হলে 5, 3 এর উপর কিউব মাইনাস 2, এখানে x এর মান 3 তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস এখানে তো স্কোয়ার নেই, তাহলে এখানে 3 প্লাস k ইকুয়াল টু 0। সো এখন তাহলে 27 পাবো মাইনাস, এটাকে যদি করি তাহলে 3 কে করলে 9, 2 গুণ 9 9 2 18 হবে, প্লাস 3 প্লাস k ইকুয়াল টু 0। সো 27কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 3 5 15 300, তাহলে 535, 135 মান পাবো মাইনাস। এখানে এটাকে যদি করি তাহলে মাইনাস থেকে এটা বাদ দিই 15 পাবো প্লাস k ইকুয়াল টু 0। সো এখন যদি k কি পাশে রাখি ওই পাশে নিয়ে যাই, এখানে সামনে প্লাস ছিল এই জন্য মাইনাস 135, আর এটার সামনে মাইনাস ছিল এই জন্য এখানে প্লাস 15, অতএব কি এর মানটা হবে হচ্ছে -120।
এখানে অ্যান্সার দেখা যাচ্ছে সো 6 নম্বরের উত্তর হবে গ -120। তো 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখতেছি। আপনারা দেখেন যে হচ্ছে নিচের সিরিজ একটা আছে দেয়া, সেখানে একটা ফাঁকা স্থান আছে, সেখানে আসলে কোন সংখ্যা হবে? আমরা যদি দেখি 243 থেকে 81 হয়েছে, এরপর একটা সংখ্যা হবে যেটা উত্তর আমাদের, এরপর 9, 9 এর পর 3। একটু যদি আমরা লক্ষ্য করি যে 9 এর পর যে সংখ্যাটা আসছে 3 দিয়ে ভাগ করার কারণে 3 আসছে, আবার এটাকে 3 দিয়ে ভাগ করার কারণে 1 আসছে। সো বোঝা যাচ্ছে যে এটা একটা গুণোত্তর ধারা। হ্যাঁ, সেই গুণোত্তর ধারার সাধারণ পদ যেটা সেটা হচ্ছে 3, অর্থাৎ সাধারণ অনুপাত যেটা 3, অর্থাৎ এখানেও যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 81 আসে। ভালো করে দেখেন, 3 অক্ষ 3, 3 8 24। হ্যাঁ, আবার 81 কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে আমরা 27 পাবো, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 27। এটা একটা গুণোত্তর ধারা। তো 8 নাম্বারটা যে কোশ্চেনটা দিছে সেটা আমরা যদি দেখি, লগ অ্যালজেব্রার অঙ্ক। যদি লগ এক্স বেজ এক্স সহগ হচ্ছে 324 ইকুয়াল টু 4 হয়, তবে এক্স এর মান চাইছে, এক্স এর মানটা চাইছে। সো লগের আমরা সাধারণ সূত্র যে হচ্ছে বেস, আর এটা হচ্ছে সূচক ভিত্তি হয়ে যাবে, এরপর ইকুয়াল টু সহগটা ডান পাশে যেগুলো যায় 2 4। সরি, এটা বেস আছে 4, সূচক 4 আছে। সো আমরা জানি এই 4টা ওই পাশে চলে গেলে হয় এক্স ইকুয়াল টু 4 রুট 3 টু 4। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হয়, এটা কিভাবে লেখা যায় আপনারা জানেন, 1/4। ঠিক আছে, সো 1/4 লেখা গেলে তাহলে এই 324কে যদি ভাঙাই তাহলে 81 গুণন 4 দিয়ে ভাঙানো যায়। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে উপরে 4 থাকবে। সো এখন যদি এটাকে আমরা আবার 3 করি, 3 টু দি পাওয়ার 4 হয়, গুণন এটাকে যদি করি 2 টু দি পাওয়ার 2 হয়, তারই উপর আছে 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 4। হ্যাঁ, এখন প্রত্যেকটার ক্ষেত্রে তো ভাগ দিয়ে দিই, 3 4 4 কাটা, এখানে যা যুক্ত হলো গুণন 2 2 ডিভাইডেড 4 হয়, তাহলে এখানে 4 4 কাটা যাবে, এখানে 2 হবে, নিচে একটা 2 থাকবে। সো যেহেতু এখানে 1 তাহলে 3, এখানে 1, এখানে 3 গুণন 2 1/2। তো 1/2 কে যদি আমরা করি সূচকে তাহলে 3 রুট 2 হয়। তো অ্যান্সার হবে 3 রুট 2 ক নাম্বার। সো আমরা 9 নাম্বার একটা কোশ্চেন দেখতেছি, সেটা হচ্ছে গুণোত্তর ধারা থেকে। একটি গুণোত্তর ধারার প্রথম এবং দ্বিতীয় পদ যথাক্রমে দেওয়া আছে 27 এবং 9। সো গুণোত্তর ধারার প্রথমে আমরা সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত যদি বের করি সেটা আমরা জানি আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করবে, অর্থাৎ 9 ডিভাইডেড 27 যদি করি তাহলে হয় 3 ডিভাইডেড 1 ডিভাইডেড 3 হয়। সো এখন এটা হচ্ছে সাধারণ আমাদের অনুপাত আসলো। তো আমরা জানি কোনো একটি পদ বের করতে গেলে যে ফর্মুলা জানি সেটা হচ্ছে এ এন ইকুয়াল টু প্রথম পদ গুণন আর এন মাইনাস 1। হ্যাঁ, এটা জানি, অর্থাৎ সাধারণ অনুপাতের উপর যে মোট পদ আছে সেই পদ থেকে এত বিয়োগ। তাহলে এখন এখানে 10তম পদ চাইছে, এই জন্য আমরা 10তম পদ, আর A1 প্রথম পদ হচ্ছে 27 গুণন আর সাধারণ অন্তর আমরা বের করছি 1/3। এর উপর n যেহেতু ছিল 10তম পদ, n সমান 10, এই জন্য মাইনাস করলে হয় 9। সো আমরা যদি 27কে করি সূচকে পরিণত করি তাহলে 3 হয়, 3 কিউ হয়, গুণন 1 3। এই 9টাকে 3 এর উপর যদি আমরা সূচক আকারে লিখি এভাবে লেখা যায়। আমরা জানি বেস যদি 1 হয় ভাগের বেলায় সেক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয়, হ্যাঁ, পাওয়ার বিয়োগ হয়। তাহলে 3 ইন্টু, এখানে যদি এটাকে গুণ আকারে করি তাহলে 3 মাইনাস 9 হয়, ভাগের বেলায় পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। সো বেস যেহেতু একই তাহলে আমরা সূচকগুলোকে যোগ করে দিতে পারি গুণের বেলায়, তাহলে 3 3 যোগ 9। ঠিক আছে, সো এখানে হবে হচ্ছে 3 মাইনাস 6। এটাকে আমরা যেহেতু মাইনাস করে লিখবো তাহলে 3 টু দি পাওয়ার 6 হয়। তাহলে 3 টু দি পাওয়ার 6 কে যদি আমরা করি তাহলে পাবো আমরা 729। অতএব 1 ডিভাইডেড 729 হয়, অ্যান্সার হচ্ছে গ 1 ডিভাইডেড 729। তো 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখতেছি, একটা হচ্ছে বৃত্তস্থ
তার বর্গ অর্থাৎ বৃত্তের মধ্যে বর্গ, সেই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে আমাদের এখানে 2 সেন্টিমিটার। ওই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। আমরা প্রথমে একটা বর্গ অঙ্কন করব। সেই বর্গের প্রত্যেক বাহু সমান এই চতুর্পাশ দিয়ে বৃত্ত একটা অঙ্কন করবো। তো বলা হচ্ছে এই বর্গের প্রত্যেক বাহু যেহেতু সমান হয়, এটা হচ্ছে 2 সেন্টিমিটার করে। ঠিক আছে, আমরা জানি যে এই বর্গের যদি আমরা এখানে কর্ণ বের করতে পারি, তাহলে বৃত্তটার ব্যাস ব্যাস বের করতে পারবো। আর ব্যাস বের করতে পারলে আমরা ক্ষেত্রফল অতি সহজেই বের করতে পারবো। প্রথমে আমরা লিখবো যে আমরা জানি বর্গের কর্ণ সমান √2a। যেহেতু এ সমান আমরা এখানে 2 সেন্টিমিটার ধরতে পারি, তাহলে √2 ঠিক আছে। তাহলে হচ্ছে কর্ণ হচ্ছে 2√2। যেহেতু কর্ণের মান এইটুকু, এটা হচ্ছে 2√2, তাহলে এটাকে যদি আমরা এটা যেহেতু ব্যাস, এটা সমান হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, ব্যাসের 2√2। তাহলে এটা কাটা যাবে। এটা হচ্ছে আর এর মান, কিসের মান? ইকুয়াল টু আর। তাহলে আমরা ক্ষেত্রফল সমান কি জানি বৃত্তের? ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার। অর্থাৎ পাই আর এর মান যেহেতু √2, স্কোয়ার হবে, রুটে উঠে যাবে, তাহলে 2 পাই। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে খ, 2 পাই। 10-এর অ্যান্সার হচ্ছে খ। তো এরপর 11 নম্বর আমাদের যে কোশ্চেনটা ছিল 47তম BCS এ, সেটা হচ্ছে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর বানায় অর্থাৎ তৈরি করতে পারে একই হারে। আবার বলা হচ্ছে যে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে। তো এখন এটা ঐকিক নিয়মের অঙ্ক, ঠিক আছে। তো আমরা লিখতে পারি 4 জন, ঠিক আছে, 4 জন 4 দিনে বানাতে পারে 4টি মাদুর, 4টি মাদুর। 4 জন 4 দিনে 4টি মাদুর। তাহলে যদি লিখি 1 জন 4 দিনে কয়টি, তাহলে 4 ভাগ, যেহেতু 4 জনের ক্ষেত্রে 1 জন কম হবে, ভাগ হয়ে যাবে এতটি মাদুর। এরপর আমরা যদি বলি যে 1 জন 1 দিনে মাদুর তৈরি করতে পারবে, তাহলে কয়টি? অবশ্যই আরো কম পাবে। তাহলে 4 দিনের জায়গায় 1 দিন আসলো, তাহলে ডিভাইডেড 4 ভাগ 4 গুণন 4 এতটি মাদুর। তো আমরা যদি এখানে প্রথমেই কেটে দিতাম, এটা কাটতাম, তাহলে থাকলো 1/4। এরপর যদি বলি যে 1 জন 8 দিনে মাদুর তৈরি করতে পারে, তাহলে 8/4, যেহেতু 4 উঠে গেছে আগে। এরপর যদি বলি এতটি মাদুর। এরপর যদি বলি 8 জন 8 দিনে মাদুর তৈরি করতে পারে, 8 গুণন 8/4। যেহেতু দিনের পরিমাণ বেশি হলো, এই জন্য গুণ হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, ঠিক আছে। তাহলে এখানে গুণ করলে হয় 16, অর্থাৎ 16টি মাদুর। এটার অ্যান্সার হবে 16টি মাদুর। তো 12 নম্বর কোশ্চেনটা যেটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ চাইছে। 2টা বিন্দু দেয়া আছে, একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে 3,3 বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। তো আমরা যদি এখানে প্রথমটাকে x1 হচ্ছে y1 যদি ধরি, এটা সমান হচ্ছে 0,0। আবার যদি দুটোটা ধরি x2, y2, এটার সমীকরণ হচ্ছে বিন্দু হচ্ছে এত, ঠিক আছে। তো এখান থেকে একটু ঢাল বের করতে চাই, ঢাল বার করি বা স্লোপ বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা থেকে আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে y2 এর মানগুলো বসাই, 3 - 0, 3 - 0। তো এখানে থাকবে 3 3, তাহলে 1 থাকবে স্লোপ, অর্থাৎ
স্লোপ ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি। তো হলো এম বা ঢালের মান হচ্ছে 1। এখন আমরা সরলরেখার সমীকরণটা যদি বের করি, সরলরেখার সমীকরণ হবে হচ্ছে y মাইনাস y1, ঠিক আছে, ইকুয়াল টু এম, স্লোপ থাকবে সেখানে x মাইনাস x1। সো এখানে যেহেতু 1 গুলোর মান হচ্ছে 0, তো সেই ক্ষেত্রে y মাইনাস 0, 1 এটা হচ্ছে 1 মান, এটা হচ্ছে x মাইনাস 0। সো অ্যান্সার সবগুলো গিয়ে থাকবে y ইজ ইকুয়াল টু x। ইহাই নির্ণয়ে সরলরেখার সমীকরণ, যেটা অ্যান্সার আমাদের আছে কত। তো এখানে একটা সমাবেশের অঙ্ক আসছে, সেটা হচ্ছে n কম্বিনেশন 12 ইজ ইকুয়াল টু n কম্বিনেশন 8 হলে তবে 22 কম্বিনেশন n এর মান কত। এইটুকুর মান আমাদের চাইছে, একটা হিন্টস দেওয়া আছে। তো এই অঙ্কটা আপনারা খুব সহজেই পাবেন। এটা হায়ার ম্যাথ থেকে আসছে, ক্লাস 10-এর 9-10-এর যে অধ্যায়ের এসএসসি হায়ার ম্যাথ কোশ্চেন আছে, সেটাতে 231 নাম্বার 232 নাম্বার পেজে যদি আপনারা যান, তাহলে আশা করি উত্তরটা পাবেন। আমরা কম্বিনেশনের সূত্র একটা জানি, ফর্মুলা হতে পারে, সূত্র হতে n 12, হ্যাঁ এটা একটা জানি, n 8, এটা হচ্ছে কম্বিনেশন ফর্মুলা থেকে আমরা এটাকে লিখতে পারি। তাহলে n 12 n মাইনাস r, এটা হবে। তাহলে লিখতে পারি এই ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে লিখতেই পারি আমরা হচ্ছে 12 ইজ ইকুয়াল টু n মাইনাস 8, n মাইনাস 8, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে r এর মান, ঠিক আছে, আর এগুলো হচ্ছে n এর মান, তো আমরা এটা লিখতে পারি। তো সেখান থেকে যদি আমরা n এর মান বের করি, তাহলে হবে 12 যোগ হচ্ছে 8, অর্থাৎ 20। তো এখানে n এর মানটা আমরা 20 পেলাম, সেটাকে এই জায়গায় যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো 22। আচ্ছা আমরা একটু এটা মিশিয়ে দিই, তাহলে ভালো হয়। n সমান আমরা পাচ্ছি হচ্ছে 20, তাহলে 22 কম্বিনেশন 20 ইকুয়াল টু, আমরা কম্বিনেশনের একটা ফর্মুলা জানি, সাধারণ ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল, তারপর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমরা জানি, যেখানে কিনা যদি আমরা ফর্মুলাটা লিখি এখানে, যে n কম্বিনেশন r, এটার ফর্মুলাটা হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলা থেকে এখানে আমরা লিখছি, এই ফর্মুলা থেকে, এটা হচ্ছে কম্বিনেশনের সাধারণ ফর্মুলা। তো যদি এখানে আমরা করি, তাহলে আমরা পাবো 22 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 20 পর্যন্ত আছে, আমরা জানি 22 ফ্যাক্টোরিয়াল বলতে ভাঙতে থাকতে হবে, অর্থাৎ 22 গুণন 21 গুণন 20 গুণন 19 গুণন। আবার নিচে দেখেন 20 ফ্যাক্টোরিয়াল আছে, এটাকেও যদি ভাঙাই ঠিক একইভাবে 20 গুণন 19 গুণন 18 গুণন এইভাবে 1 পর্যন্ত যাবে। সো আমরা এখানে এইটাকে যদি ভাঙাই, তাহলে 22 গুণন 21, তারপরে 20 গুণন 19 গুণন, সবগুলো নিচের সাথে কাটা যাবে। অর্থাৎ এটাকে লিখতে পারি আমরা 20 ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত, এটাকেও লিখতে পারি আমরা 20 ফ্যাক্টোরিয়াল। এখানে 22 থেকে 20 বাদ দিলে গুণন হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। তাহলে এই 20 আর এই 20 ফ্যাক্টোরিয়ালটা কাটা যায়, বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙাই, 22 গুণন 21 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে হয় 2, তাহলে 2 দিয়ে যদি 22কে ভাগ করি, তাহলে 11 আর হচ্ছে 21 গুণ করলে হয় হচ্ছে 231, যেটা অ্যান্সারটা আমাদের আসছে হচ্ছে খ নাম্বারে। তো 12 নম্বরের অ্যান্সার হচ্ছে 231। সো এখন তো আমাদের 14 নম্বর যেটা আছে, সেটা হচ্ছে 47তম বিসিএস আসছে সেট ফাংশন থেকে। যদি আমরা দেখি a ইজ ইকুয়াল টু এক্স এলিমেন্ট n, সাধারণ সংখ্যা হচ্ছে x হবে, যেখানে 2 লেস দেন x লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ x এর মানটা 2 বড় হবে কিন্তু 6 এর সমান অথবা ছোট হবে। আর বির ক্ষেত্রে যে উপাদানটা আছে সেটা হচ্ছে x এর মানটা জোড় হবে এবং x সেই জোড়টা 8 এর সমান অথবা ছোট হবে। তো প্রথমে আমরা উপাদানগুলো লিখবো, তাহলে উপাদানগুলো হচ্ছে a, যদি আমরা লিখি সেই ক্ষেত্রে হবে যেটা থেকে 2 বড়, তাহলে 3
স্বাভাবিক সংখ্যা হবে, যেহেতু এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তাহলে 4, 5, 6। 6 কেন নিলাম? কারণ 6 এর সমান অথবা ছোট। এটা হচ্ছে এ এর উপাদান। এখন বি উপাদান যদি আমরা দেখি, তাহলে বি এলিমেন্ট গুলো কোনগুলো? বলছে জোড় সংখ্যা হতে হবে এক্সটা অবশ্যই, আর সেটা 8 এর সমান অথবা ছোট হবে। তাহলে 8 এর সমান অথবা ছোট 2, 4, 6, 8, এটা হচ্ছে জোড় সংখ্যা। সো আমরা এখানে দেখতেছি যে এ ইন্টারসেকশন বি আছে, অর্থাৎ ইন্টারসেকশনের ক্ষেত্রে যা মিলবে সেটাকে আমরা নিব। হ্যাঁ, কাপ উল্টা কাপের ক্ষেত্রে আমরা যা মেলে তাই নিই। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি লিখতেই পারি। এখান থেকে মিলতেছে হচ্ছে তোমার আপনার হচ্ছে 4 মিলছে, 6 মিলছে, অতএব এটার অ্যান্সার হবে 4,6। তো আমাদের অ্যান্সার দেখা যাচ্ছে খ, 14 নম্বর অ্যান্সার হচ্ছে খ, 4,6। তো এখানে একটা কোশ্চেন বলছে বিসিএস 47-এ সর্বশেষ গাণিতিক যে আমরা যুক্তি, ম্যাথমেটিক্যাল রিসোর্সিং এ সর্বশেষ যে উত্তর সেটা হচ্ছে সম্ভাবনার একটা অঙ্ক। একটি ব্যাগে 2টা লাল আছে, 3টা সবুজ আছে, 2টা হচ্ছে নীল বল আছে। তাহলে 2টা লাল, 3টা সবুজ আর 2টা হচ্ছে নীল। তাহলে আমরা বলতেই পারি যে রেড হচ্ছে 3, গ্রিন হচ্ছে রেড হচ্ছে 2, গ্রিন হচ্ছে 3 আর ব্লু হচ্ছে 2। তো সবগুলোকে আমরা যোগ যোগ করি, তাহলে আমরা মান পাই হচ্ছে 2, 3, 2, 7। তাহলে মোট বল বা মোট সম্ভাবনা মোট হচ্ছে অনুকূল অবস্থা হচ্ছে 7টি। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথম স্টেপ দেখি, আমরা 7টার মধ্যে থেকে 2 বচয়নে বলছে যে 2টি বল নিব আমরা। তো যদি 2টি বল নেই, সেই ক্ষেত্রে হচ্ছে 7 কম্বিনেশন 2 হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো, কেমনে লিখবো এটা, যে দৈব চয়নে 2টি বল নেওয়া হলে নেওয়া নেওয়ার নেওয়া হলে সম্ভাব্য উপায় হবে। সম্ভাব্য উপায় হচ্ছে এখানে 7 হচ্ছে এন এর মান, আমরা জানি 7 কম্বিনেশন 2। তো এই ফর্মুলাটাকে আমরা যদি ভাঙাই, তাহলে আমরা জানি যে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল 7 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এটাকে আমরা এভাবে করতে পারি, কারণ আমরা সূত্র বা ফর্মুলা জানি। এর আগেও দেখালাম এন কম্বিনেশন 2 ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টরিয়াল সরি আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে কম্বিনেশনের সাধারণ সূত্র, সেখান থেকে। তো 7 ফ্যাক্টরিয়াল নিচে আছে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, 7 থেকে 2 বাদ দিলে, এই 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে গুণন 5 ফ্যাক্টরিয়াল। সো এর মধ্যে আছে 5 ফ্যাক্টরিয়াল পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি 7 গুণন 6 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়ালকে ভাঙলে 2 হয়, এই 5 এখানে 5 ফ্যাক্টরিয়াল ভাগ করা যায়, লিখেই দিই 5 ফ্যাক্টরিয়াল। আর হচ্ছে নিচে থাকবে হচ্ছে গুণন 5 ফ্যাক্টরিয়াল। এই 5 ফ্যাক্টরিয়াল কাটা যাবে, উপরে থাকবে এত, তাহলে 3 দুগুণ 6 হবে। 3 7 21টি উপায় থাকবে। অর্থাৎ মোট বল 7টার মধ্যে থেকে যদি 2টা দ্বৈবচয়ন করা হয়, তার উপায় সংখ্যা হবে 21টি। আবার বলা হচ্ছে যে ব্লু অর্থাৎ নীল না হয় 2টা বল নেওয়া হয় সেক্ষেত্রে, তাহলে ব্লু না হওয়ার সম্ভাবনা, সম্ভাব্য উপায়। ঠিক আছে, যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু ব্লু আছে 2টা, ব্লু আছে হচ্ছে নীল আছে 2টা, সেই ক্ষেত্রে নীলটা যোগ না করে, তাহলে আমরা গ্রিন প্লাস রেড যোগ করলে পাই হচ্ছে 2, 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। এতটি বল, তো এতটি বলের মধ্যে 2টা বল নেওয়া হয়। 5 কম্বিনেশন 2 ইজ ইকুয়াল টু 5 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তো এখানে যদি আমরা করি 5 ফ্যাক্টরিয়াল কে যদি ভাঙিয়ে দিই, তাহলে 4 ফ্যাক্টরিয়াল, এখানে থাকে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল গুণন 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল থেকে এটা কাটা যাবে, যদি এখানে 2 কে ভাঙাই তাহলে হবে হচ্ছে 2, তাহলে 2 দুগুণ 4 হয়, অর্থাৎ 10টি উপায় হবে। যদি ব্লুকে বাদ দিয়ে আমরা নিই তাহলে 10টি উপায় পাওয়া যাবে।
অর্থাৎ এখন আমরা লিখতে পারবো যে 2টি ব্লু না নেওয়ার সম্ভাবনা হচ্ছে 2 বছরে যদি 2টি বল নেওয়া হয় তা সে 2টির কোনোটাই ব্লু হবে না, এমন একটা বিষয়। তাহলে হচ্ছে সেটা বি না হওয়ার উপায় হচ্ছে, আমরা যদি দেখি তাহলে হচ্ছে 10/21, অর্থাৎ উপরে হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে অনুকূল অবস্থা, আর এটা মোট আমাদের ঘটনা। আমরা জানি যে মোট ঘটনা অনুকূল অবস্থাকে যদি মোট ঘটনায় ভাগ করা হয় তাহলে আমরা মোট উপায় বা সম্ভাব্যতা পাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা সামনের দিনে আবার বিসিএস এর আশা করছি যতটুকু আলোচনা করলাম ততটুকুতে আপনাদের অনেক উপকার হবে। বেসিক থেকে ধরে ধরে শিখেছি বা শেখানোর চেষ্টা করছি। যদি এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইনশাআল্লাহ আছি আপনাদের পাশে। ফিজিক্স পাঠশালার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা 47তম বিসিএস দিয়েছেন তাদেরকে বেশি বেশি অগ্রিম শুভেচ্ছা। আপনাদের 28 তারিখে প্রিলিমিনারি এক্সামের ফলাফল প্রকাশ হবে। সবার জন্য শুভকামনা এবং আল্লাহ হাফেজ।